আসসালামু আলাইকুম। আজ পহেলা ডিসেম্বর 2025 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূস সেনাবাহিনী ও আন্তর্জাতিক শক্তির সঙ্গে আঁতাত করেছেন মন্তব্য ফরহাদ মজহারের। পিলখানা হত্যায় ভারতীয় সম্পৃক্ততা নিয়ে কি বলছে দিল্লি? দুর্নীতির দায়ে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। এবার বিস্তারিত। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফল হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসীন হলেও তিনি জনগণকে উপেক্ষা করে সেনাবাহিনী ও আন্তর্জাতিক শক্তির সঙ্গে আঁতাত করেছেন বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তার ভাষ্য, রাজনৈতিক পট পরিবর্তনের পর যেসব রাজনৈতিক দ্বন্দ্ব সমাজে হাজির হয়েছে, সরকার প্রধান হিসেবে তার মোকাবেলা না করে নির্বাচন দেয়ার মধ্য দিয়ে ইউনূস নাগরিকদের বিপদে ফেলে চলে যাচ্ছেন। একটি গণমাধ্যমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে অংশ নিয়ে তিনি বলেছেন, সেকুলার ফ্যাসিজমের বিপরীতে মুদ্রার অপর পৃষ্ঠা হল ধর্মীয় ফ্যাসিবাদ। এটা হিন্দুত্ববাদের মানে হিন্দুত্ববাদেরই ইসলামী সংস্করণ। এটা বাংলাদেশে গড়ে উঠেছে এবং দেখবেন এদের কিন্তু সম্পর্ক ঠিক হিন্দুত্ববাদের সঙ্গে, কারণ তাদের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ছোট করা। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে ফরহাদ মজহার বলেন, আপনি সেনা সমর্থিত উপদেষ্টা সরকার বানিয়েছেন এবং আপনার আঁতাতটা সেনাবাহিনীর সঙ্গে, আপনার আঁতাতটা আন্তর্জাতিক শক্তির সঙ্গে, কিন্তু আপনার তো আঁতাত হওয়ার কথা ছিল জনগণের সঙ্গে। তো আপনি জনগণের সঙ্গে আঁতাতটা করলেন না কেন? আপনি আঁতাতটা করলেন ওই লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে, আন্তর্জাতিক পরাশক্তির সঙ্গে, আপনি আঁতাত করলেন সেনাবাহিনীর সঙ্গে। কই, এটা তো আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি নাই। তিনি তো গণ অভ্যুত্থানের ফল, তিনি তো গণ অভ্যুত্থানের নায়ক ছিলেন না। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিতে পরবর্তী সংসদের অনুমোদন লাগবে। ইউনূস সেই ব্যবস্থা করতে চাইছেন কিনা এমন প্রশ্নও তুলেছেন ফরহাদ মজহার। তিনি বলেন, নতুনভাবে বাংলাদেশ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তার ভূমিকা আমরা প্রত্যাশা করেছিলাম। কই, তিনি তো সেই ভূমিকা পালন করতে পারলেন না। আজকে আমাদেরকে তিনি বিপদে ফেলে চলে যাচ্ছেন। তো আপনি যে এই নির্বাচন করবেন, নির্বাচন কেন করবেন? ভারতের বাংলা পত্রিকা আনন্দবাজার পিলখানা হত্যাকাণ্ডে প্রকাশিত রিপোর্ট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, পিলখানায় বাংলাদেশের রাইফেলসের সদর দপ্তরে 2009 সালে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, রোববার তার তদন্তের রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই ঘটনার তদন্ত চেয়ে বাংলাদেশে ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছিলেন। গত 11 মাস ধরে তারা তদন্ত করেছে এবং রোববার রিপোর্ট জমা দিয়েছে ইউনূসের দপ্তরে। দাবি, 16 বছর আগের সেই ঘটনায় ভারতেরও হাত ছিল। এ বিষয়ে ভারত সরকারের কাছে জবাব চাওয়ার সুপারিশ করেছে বাংলাদেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। ইউনূসের কমিশনের রিপোর্টে 2009 সালের ঘটনায় দায়ী করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একাধিক নেতাকে। দাবি, হাসিনার সবুজ সংকেতেই ওই ঘটনা ঘটেছিল। নেপথ্যে মূল কাণ্ডারি ছিল তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলেনুর তাপস। কিন্তু ঠিক কী ঘটেছিল 16 বছর আগে, কিভাবে তার সঙ্গে ভারতের যোগ ছিল বলে দাবি করেছে ঢাকা? 2009 সালের বহুল আলোচিত এই ঘটনা বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ড নামে পরিচিত। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বর্তমান নাম বিজিবি, অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ। এর আগে ছিল বাংলাদেশ রাইফেলস। এই আধাসামরিক বাহিনীর উপর সীমান্ত রক্ষার ভার ছিল। 2009 সালে বিডিআর-এর একাংশের সদস্যরা বিদ্রোহ ঘোষণা করেন। শীর্ষ নেতৃত্বের বদল, সেনার সঙ্গে সমানাধিকার, নিয়োগ সংক্রান্ত একাধিক দাবি দাওয়া ছিল তাদের। বিদ্রোহী বিডিআর বাহিনী পিলখানার সদর দপ্তর দখল করে নেয় এবং শীর্ষ সেনা কর্মকর্তাদের হত্যা করে। 25 এবং 26 ফেব্রুয়ারি টানা 2 দিন ধরে চলে হত্যাকাণ্ড। রেহাই পাননি সাধারণ মানুষও। বিডিআরের তৎকালীন ডিরেক্টর জেনারেল শাকিল আহমেদকে সদর দপ্তরের ভেতরেই গুলি করে খুন করা হয়। তার পরিবারকেও নিশানা করেছিলেন বিদ্রোহীরা। দাবি দাওয়া আদায়ের জন্য অনেক সেনাকর্তাকে পণবন্দি করা হয়েছিল। তাদের উপর নৃশংস অত্যাচার করা হয়। পিলখানা হত্যাকাণ্ডে 57 জন সেনাকর্তা সহ মোট 74 জনের মৃত্যু হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা বিদ্রোহীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। শেষ পর্যন্ত অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করেন অধিকাংশ বিদ্রোহী বিডিআর সদস্য। শেখ হাসিনা জানিয়েছিলেন, খুন ও নৃশংসতার সঙ্গে যারা জড়িত তারা ছাড়া বাকি বিদ্রোহীদের ক্ষমা করে দেয়া হবে। ঢাকার আদালতে এই সংক্রান্ত বিচার চলেছে দীর্ঘদিন। 2013 সালের 5 নভেম্বর আদালত পিলখানা হত্যাকাণ্ডে বহু মানুষকে দোষী সাব্যস্ত করে। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 152 জনকে।
161 জন পেয়েছিলেন আজীবন কারাবাসের আদেশ। এছাড়া আরও 256 জনকে 3 থেকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। মুক্তি দেওয়া হয়েছিল 277 জনকে। যদিও ঢাকার আদালতের এই বিচার প্রক্রিয়াকে অস্বচ্ছ এবং প্রতিশোধমূলক বলে অভিযোগ করেছিলেন কেউ কেউ। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টেও তেমন দাবি করা হয়েছিল। 2009 সালে ভারতে ক্ষমতায় ছিল কংগ্রেস সরকার, প্রধানমন্ত্রী মনমোহন সিং। ইউনুসের কমিশনের রিপোর্টে বলা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডে ভারতের যোগ ছিল। দাবি, বাংলাদেশের সেনাকে দুর্বল করে দিতে চেয়েছিল ভারত। বিডিআর বিদ্রোহ থেকে তাই তারা লাভবান হয়েছে। তদন্ত কমিশনের প্রধান তথা বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, ওই ঘটনার সময় 921 জন ভারতীয় বাংলাদেশে এসেছিলেন। তার মধ্যে 67 জনের কোনো হিসাব নেই। তারা কোন দিক দিয়ে এসেছিলেন, কোথা দিয়ে বেরিয়ে গিয়েছেন জানা যাচ্ছে না। আমরা জানতে পেরেছি প্রতিবেশী বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চেয়েছিল ভারত। সেনাবাহিনী ও বিজিবিকে দুর্বল করতে চেয়েছিল। যদিও বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ দেখাননি ফজলুর। 67 জনের খোঁজ নিতে ইউনুস সরকারকে ভারতের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে তদন্ত কমিশন। ভারতের তরফে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি। কমিশনের সুপারিশ অনুযায়ী 2009 সালের ঘটনা নিয়ে নয়াদিল্লিকে কোনো চিঠি ঢাকা দেবে কিনা তাও এখনও স্পষ্ট নয়। যে কোনো কারণেই হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের কাছে আসতে পারছেন না জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা দেশে খালেদা জিয়ার জন্য যা করার দরকার করব। তাকে বুঝতে দেব না দেশে তার সন্তান নাই। খালেদা জিয়াকে আমরা আবারও ফিরে পাব বিশ্বাস করি। এ সময় কারাগারে থাকাকালীন খালেদা জিয়াকে অপচিকিৎসা করা হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। রাজধানীর নয়াপল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নেতাকর্মীদের প্রতি নির্বাচনে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপি ও খালেদা জিয়ার হাতে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ। 17 বছর পর যখন গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করেছে দেশ, তখন একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। তিনি আরও বলেন, দলটি ধর্মীয়ভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরা বলে আমাদের কথা মতো পুলিশকে চলতে হবে, গ্রেপ্তার করতে বললে করতে হবে, ছাড়তে বললে ছাড়তে হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে চক্রান্তের আভাস পাচ্ছি। বিএনপির এই নেতা বলেন, পরিষ্কার করে বলতে চাই, বিএনপি সব ধর্মের মানুষের ধর্ম পালন করার পরিবেশ নিশ্চিত করেছে। কিন্তু যারা অতিরঞ্জিত করে মন্দিরে গিয়ে গীতাপাঠ করে তাদের থেকে সাবধান থাকবেন। জামাত আমিরের জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু দেশপ্রেম আছে কিনা জানা নেই। সমস্ত রাক্ষসদের হাত থেকে দেশকে মুক্ত করার সময় এসেছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার নিজের ফেসবুক প্রোফাইলে একটি সংবাদ লিঙ্ক শেয়ার করে তিনি বলেন, বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথম দিকে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগোচ্ছে। শফিকুল আলম বলেন, জিল্লুর রহমান নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা দেখছেন না এ মন্তব্য তিনি করছেন বহুদিন ধরে, কিন্তু আমরা ভিন্ন বাস্তবতা দেখি। নির্বাচন কমিশন খুব শিগগির তফসিল ঘোষণা করবে। তার মতে, নির্বাচন প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকার সবসময় স্বচ্ছ থেকেছে। নিরাপত্তা ব্যবস্থায় রেকর্ড সংখ্যক বাহিনীর পাশাপাশি অভূতপূর্ব মাত্রায় সশস্ত্র বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে। নতুন ডিসি ও এসপি নিয়োগ সম্পন্ন হয়েছে এবং এই নিয়োগগুলো নিয়ে কোনো উল্লেখযোগ্য প্রশ্ন ওঠেনি। প্রেস সচিব আরও বলেন, নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। কিছু অভ্যন্তরীণ বিরোধ ছাড়া সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল। জুলাই চার্টার গ্রহণের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হওয়ায় দলগুলো একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটের প্রস্তুতিও নিচ্ছে। তিনি একটি দৈনিকের প্রতিবেদনকে ভিত্তি করে জিল্লুর রহমানের মন্তব্যের সমালোচনা করে প্রশ্ন তোলেন, কেন তিনি 1996, 2014, 2018 বা 2024 সালের মতো পরিস্থিতির সম্ভাবনার কথা তুলছেন। প্রেস সচিবের দাবি, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রাজনৈতিক দলকে নির্বাচনে না রাখলে তা অংশগ্রহণহীন বা অবিশ্বাসযোগ্য হয়। এ ধারণার সঙ্গে সরকার একমত নয় এবং অধিকাংশ নাগরিকও তা সমর্থন করেন না। তার ভাষায়, আওয়ামী লীগকে আবার নির্বাচন প্রক্রিয়ায় ফিরিয়ে আনার পক্ষে কেউ জোরালোভাবে কথা বলছেন না।
জিল্লুর রহমানের সাম্প্রতিক অনলাইন ভিডিওগুলো নিয়ে মন্তব্য করেন শফিকুল আলম। তার দাবি, এসব ভিডিওর অনেক অংশে গুজব, বিভ্রান্তি ও ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করা হয় এবং তিনি নাজমুল আহসান কলিমুল্লাহ ও গোলাম মাওলা রনির মতো বিতর্কিত ব্যক্তিদের বক্তব্য প্রচারের সুযোগ করে দিয়েছেন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা মামলায় পতিত স্বৈরাচার শেখ হাসিনার 5, তার বোন শেখ রেহানার 7 বছর এবং রেহানার মেয়ে লেবার পার্টির সাবেক মন্ত্রী চিলুপ রিজওয়ানা সিদ্দিকের 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলম এর রায় ঘোষণা করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে চলতি বছরের 13 জানুয়ারি মামলা করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। তদন্ত শেষে 10 মার্চ 17 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। 31 জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় 32 জন আদালতে সাক্ষ্য দেন। এর আগে 27 নভেম্বর 3 মামলায় শেখ হাসিনার 21 বছর, 1 মামলায় সজীব ওয়াজেদ জয়ের 5 বছর ও সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছর কারাদণ্ড দেন অপর একটি আদালত। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, তারেক রহমান এখনও ভোটার হননি, তবে আবেদন সাপেক্ষে ও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের একথা বলেন সচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা আমার জানা মতে না। এরপর জানতে চাওয়া হয়, তিনি নির্বাচন করতে পারবেন কিনা। উত্তরে সচিব বলেন, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত নেয়। কমিশন কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, আইনে আছে। সুনির্দিষ্ট আইন জানতে চাইলে তিনি বলেন, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্থ নেই। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সফলতার ধারাবাহিকতার জন্য কি করা দরকার? আপনি এখনই ভাবুন যে আপনার জীবনে কে কে কতটা অবদান রেখেছে। ছোট্ট সামান্য একটা অবদানও যিনি আপনার জীবনে রেখেছেন তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করুন। তাহলে দুটো বিষয় হবে। প্রথমত হচ্ছে মনের মধ্যে প্রশান্তি পাবেন, দ্বিতীয়ত আপনি যে একজন কৃতজ্ঞ মানুষ এটা সমাজে ছড়িয়ে যাবে। ফলে যারা আপনাকে একসময় উপকার করেছে তাদের উপকারের বাইরেও আরও অনেক অনেক লোক আপনার পাশে দাঁড়াবার জন্যে মুখিয়ে থাকবে। এই সমাজ কৃতজ্ঞ মানুষকে স্যালুট করে, আর যারা অকৃতজ্ঞ তাদের প্রতিনিয়তই কিন্তু পরিহার করা হয়, তাদেরকে এড়িয়ে চলা হয়। আসুন আমরা সবাই কৃতজ্ঞ থাকি, কৃতজ্ঞতা স্বীকার করি, যে যতটুকু অবদান রেখেছেন তাকে ততটুকু সম্মান দেই, ভালোবাসি। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির মামলায় পূর্ণ ক্ষমা চেয়ে প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন। এর জেরে দেশটির রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছে দেশটির জনগণ। রোববার রাতে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের ব্যক্তিগত বাড়ির সামনে বহু মানুষ জড়ো হয়ে এই আবেদন প্রত্যাখ্যানের দাবি জানান। এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, বিক্ষোভে বিরোধী দলীয় এমপি নামা লাজিমি সহ অনেকেই উপস্থিত ছিলেন। এক বিক্ষোভকারী আবার নেতানিয়াহুর সাজে কমলা রঙের বন্দির পোশাক পরে ব্যঙ্গাত্মকভাবে অংশ নেন। অন্যরা কলার স্তূপের পাশে পার্ডন লেখা ব্যানার তুলে ধরেন। আন্দোলনকারী শিকমা ব্রেসলার বলেন, নেতানিয়াহু নিজের বিচার বন্ধ করে যেতে চান, কিন্তু কোনো দায় নিতে চান না। তিনি দেশকে গভীরভাবে বিভক্ত করেছেন। গত 5 বছর ধরে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচারের মুখোমুখি রয়েছেন নেতানিয়াহু। একটি মামলায় তিনি ও তার স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে বিলিয়নিয়ারদের কাছ থেকে ব্যয়বহুল উপহার, সিগার, গয়না ও শ্যাম্পেন নেয়ার অভিযোগ আছে। অন্য 2 মামলায় 2টি সংবাদ মাধ্যম থেকে অনুকূল সংবাদ কভারেজ আদায়ের চেষ্টা করার অভিযোগ রয়েছে। সব অভিযোগ অস্বীকার করে নেতানিয়াহুর আইনজীবী প্রেসিডেন্টের কার্যালয়ে 111 পৃষ্ঠার চিঠি পাঠিয়ে বলেন, বিচার শেষ হলে তিনি সম্পূর্ণ খালাস পাবেন বলে এখনও বিশ্বাস করেন। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন,
বিচার চালিয়ে যাওয়ার ইচ্ছা তার ছিল, কিন্তু নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না। তার দাবি, বিচার চলতে থাকলে দেশ আরও বিভক্ত হয়ে পড়বে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।